ছাত্রীরা, আজ আমি তোমাদের সঙ্গে পৌষ্টিকতন্ত্র মানে পুষ্টি বিপাক পরিপাক ওই চ্যাপ্টার থেকে কিছু বড় প্রশ্ন আলোচনা করব। আগে কিছু এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আলোচনা করে দিয়েছি, দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, আর আজও কিছু দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন আলোচনা করব। আচ্ছা, পরিপাক তন্ত্র অর্থাৎ আমরা যখনই পুষ্টির পরিপাক করতে গিয়ে পরিপাক তন্ত্রের মধ্যে চলে যাচ্ছি তখনই দেখবে পৌষ্টিক গ্রন্থির কথা বা পৌষ্টিক যে নালী তার কথা আমরা পড়ছি, তাই তো? তো প্রথমেই আমি পৌষ্টিক নালীর কথায় আসি। পৌষ্টিক নালী, পৌষ্টিক তন্ত্র যেটা পরপর যাচ্ছে, তো প্রথমেই কি আসছে, যেটা আমাদের পরিপাকের অংশগ্রহণকারী যে অঙ্গ, প্রথমেই আমরা পাচ্ছি মুখবিবরের কথা, তাই তো? তো প্রথমেই যেটা দীর্ঘ উত্তরভিত্তিক যে প্রশ্ন সেখানে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে মুখবিবরের বিভিন্ন অংশ বর্ণনা করো এবং মুখবিবরের কাজ কি। আর আমি তোমাদের যেটা বারবার বলে এসেছি, যেটা ছোট প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আলোচনা করার সময়ও বলেছিলাম যে স্থায়ী দন্তসূত্র, মানুষের স্থায়ী দন্তসূত্র, এই স্থায়ী কথাটা কেন মেনশন করে দেওয়া আছে তার কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের একটা অস্থায়ী দাঁত মানে মানব দেহের ক্ষেত্রে দেখা যায়, মানুষের ক্ষেত্রে অস্থায়ী একটা দন্তসূত্র আসে, স্থায়ী একটা দন্তসূত্র আসে। কারণ যারা একদম শিশু তাদের টেম্পোরারি টিথ থাকছে, তাদের একটা দন্তসূত্র, আর একেবারে যেটা অ্যাডাল্ট তো তাদের একটা দন্তসূত্র। তো সেজন্য স্থায়ী দন্তসূত্রটা অবশ্য করেই মেনশন করে দেওয়া থাকবে। তাহলে প্রথমেই বলছে মুখবিবরের বিভিন্ন অংশ বর্ণনা করো। তো তোমরা বর্ণনা করবে, প্যালেটের কথা বলবে, জিহ্বার কথা বলবে, তো এগুলোকে বলতে হবে এবং অবশ্যই দাঁতের কথা বলবে। আর করার পরে অংশগুলো বর্ণনা করবার সময় তোমরা তাদের কাজের কথা লিখতেও পারো, নাও লিখতে পারো, কিন্তু এমনি যে মানে অঙ্গ সংস্থানগত বর্ণনা সেটা যেন ঠিকঠাক থাকে। আচ্ছা, এরপরে যেটা বলবে সেটা হচ্ছে মুখবিবরের কাজ কী, মুখবিবর কী কাজ করছে সেটা তোমাদের বলতে হবে। এবং দন্ত সংকেত আমি বলেই দিয়েছিলাম পড়ানোর সময়, যেমনভাবে তোমাদের টেক্সট বইতে দন্ত সংকেত লিখে দেওয়া আছে ঠিক সেইভাবে তোমরা প্র্যাকটিস করবে। ওটারও একটা টেকনিক আছে, অর্থাৎ তুমি নিজের মতন করে দন্ত সংকেত মনে রাখতে পারো, লেখার সময় যে নিয়মে বইতে লেখা আছে সেই নিয়মটাই তোমাদের ফলো করতে হবে। এরপরে যে প্রশ্নটা করবে মানে বলা হলো সেটা হচ্ছে গলবিল কী। গলবিল কি তোমাদের বলতে হবে, অর্থাৎ গলবিল কোথা থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত থাকে, কার পরে সেটাকে দেখতে পাওয়া যায়, এইটা হচ্ছে গলবিল কি, তার উত্তর এবং এর কাজ বলতে হবে। আচ্ছা, এরপরে তোমাদের একটা ছোট প্রশ্ন আসে, গ্রাসনালী কাজ কি। দেখো, প্রত্যেকটা কিন্তু পার্ট কোশ্চেন এবং আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, যতবার তোমরা সংক্ষিপ্ত উত্তর লেখার সময় বা দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন লেখার সময় যে মানে প্রশ্নের উত্তর যখন লিখবে তখন কিন্তু আলাদা প্যারাগ্রাফ করে লিখবে। গলবিল কি, তার উত্তর একটা প্যারাগ্রাফে লিখলে, গলবিলের কাজ কি, তার উত্তর একটা প্যারাগ্রাফে লিখলে, এবং গ্রাসনালীর কাজ কি সেটা আলাদা প্যারাগ্রাফে লিখলে। তো দেখো, এখানে 2+2+1 হতে পারে বা 1+2+1 হতে পারে, যেরকম ওরা মানে যতটা প্রশ্নের ধরন থাকবে অর্থাৎ কতটা তোমাদের লিখতে হবে, কতটা বর্ণনা, তার উপরে নম্বরটা কিন্তু নির্ভর করছে, কেমন? আচ্ছা, এরপরে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে পাকস্থলীর গঠন কি। পাকস্থলীর গঠন এবং কাজ বর্ণনা করো। অনেকেই প্রশ্ন করেছে যে এই যে তোমরা গঠনগুলো লিখছো বা গঠনগুলো লিখবে তার সঙ্গে ছবি আঁকতে হবে কিনা। আমি কিন্তু বারবার যতবার প্রশ্ন আলোচনা করছি বলে দিচ্ছি, যদি ছবির কথা প্রশ্নে বলা না থাকে তাহলে তোমরা ছবি আঁকবে না। পাকস্থলীর গঠন এবং কাজ, প্রথমটা যদি বলে গঠন বর্ণনা করো, তোমরা একদম পরপর সাব হেডিং করে করে অর্থাৎ যে যে গঠন পাকস্থলীতে দেখতে পাওয়া যায় সবটাই বলবে। তোমাদের বইতে দেওয়া রয়েছে মানে টেক্সট বুকে দেওয়া রয়েছে। কি আছে? প্রথমে রয়েছে যে হৃৎপাকস্থলী, ফান্ডাস, দেহ এবং পাইলোরিক প্রান্ত যেটাকে বলা হচ্ছে। তোমরা 4টে প্রান্ত উল্লেখ করবে এবং পরপর পরপর সেটাকে 1 লাইন হোক বা 2 লাইন হোক বলে যাবে, অর্থাৎ বর্ণনা করে যাবে।
ঠিক আছে। তা না হলে শুধু নাম লিখলে কিন্তু যদি এখানে 2 নাম্বার থাকে তাহলে তোমরা 2 নাম্বার নয়, এটা 3 নাম্বার থাকার কথা, এবং কাজ বর্ণনা করো, এতে 2 নাম্বার থাকার কথা, অর্থাৎ 3 + 2 5 হতে পারে। তাহলে 3 নম্বর যদি থাকে, বুঝতেই পারছো প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা করে তোমাদের বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ হৃৎপাকস্থলী, সেটা হৃৎপিণ্ড সংলগ্ন, এটা গ্রাসনালীর সঙ্গে যুক্ত থাকছে, এবং এর পরবর্তী যে অংশটা ফান্ডাস, যেটা বলছি পরবর্তীকালে, এই অংশ গ্যাস দ্বারা পূর্ণ থাকে এবং হৃৎপাকস্থলীর উপরে থাকছে, তারপরে দেহ আসছে, তারপর পাইরোলিক প্রান্ত, পরপর তোমাদের বর্ণনা করতে হবে। প্রথমে লিখে নেবে 4টে পার্ট, সেটা লিখে নিয়ে পরপর এক একটা পার্ট তোমরা বর্ণনা করবে, এবং তারপর পাকস্থলীর কাজ লিখবে, যেটা তোমরা জানো। এরপরে প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রান্তের গঠন বর্ণনা করো এবং এর কাজ কি। ক্ষুদ্রান্তের গঠন বর্ণনা করতে গেলেও কিন্তু ওইভাবেই তোমরা লিখবে, ঠিক যেমন করে তোমরা তোমাদের পার্টগুলো বইতে লেখা আছে, যেমন ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে বর্ণনা করবে, যাতে তোমাদের যে বর্ণনাটা তোমরা করছো, অর্থাৎ যার মধ্যে দিয়ে তোমরা বোঝাতে চাইছো, ক্ষুদ্রান্তের গঠনটা যেন বোঝানো যায়, খুব অস্পষ্ট উত্তর যেন না হয়, এটা তোমরা দেখবে। এবং অবশ্যই ক্ষুদ্রান্তের যে কাজটা আছে সেই কাজটাও তোমরা খুব ভালো করে লিখবে, ঠিক আছে। প্রত্যেকটা কাজ লিখবে, যেমন আমি পড়াবার সময় বলে দিয়েছিলাম যে ক্ষুদ্রান্তের পরিপাকের ক্ষেত্রে ক্ষুদ্রান্তের প্রধান কাজ শোষণ, কিন্তু এছাড়াও তো পরিপাকে ক্ষুদ্রান্তের একটা বিশেষ ভূমিকা আছে। তো তোমরা লিখবে যে খাদ্যবস্তু গ্রহণ, পাচক রস ক্ষরণ করে, অর্থাৎ যেটাকে আমরা বলি এনজাইম। তোমাদের বইতে প্রচুর এনজাইমের উদাহরণ রয়েছে, যে ক্ষুদ্রান্ত থেকে কোনটা, মানে কোন কোন পাচক রস ক্ষরিত হচ্ছে সেটা লিখে দেবে। পরিপাক করছে, সব থেকে বড় কাজ যেটা ক্ষুদ্রান্ত করছে সেটা হচ্ছে শোষণ করছে এবং হরমোন নিঃসরণ করছে। এই প্রত্যেকটা পার্ট কিন্তু ক্ষুদ্রান্তের কাজের অংশ। অতএব যদি ধরো এখানে দুটোকে ভাগ করলো 2.5 + 2.5, তাহলে বুঝতেই পারছো যে খুব ছোট করে উত্তর দিলে কিন্তু এই উত্তরের জন্য তোমরা ফুল মার্কস পাবে না, তোমাদের কিন্তু বুঝিয়ে বুঝিয়ে লিখতে হবে, ঠিক আছে। এরপর এটা খুব কমন কোশ্চেন, তোমরা কোশ্চেন ব্যাংকে দেখে থাকবে, সেটা হচ্ছে যে বৃহদন্ত্রের অংশগুলি কী কী, বা বৃহদন্ত্রের গঠন লেখো এবং বৃহদন্ত্রের কাজ কী। বৃহদন্ত্রের অংশগুলি বইতে স্পষ্ট করে এটাও লেখা আছে যে প্রথমত লিখবে যে বৃহদন্ত যে নলাকার অংশ কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত রয়েছে, এবং তারপরে সিকাম আছে, কোলন আছে, মলাশয় আছে এবং পায়ু আছে। এবার কোলনের জায়গায় যে 4টে যে পার্ট রয়েছে সেই পার্ট উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ সিকামের কথা লিখলে সিকাম কোন অংশ, সেখানে কী কী যুক্ত থাকে। কোলনটা লিখলে 4টে পার্ট রয়েছে, কী কী তার বৃত্তান্ত, তার বিবরণ লিখলে। তারপর মলাশয় সম্পর্কে একটু লিখলে, তারপর পায়ুনালী সম্পর্কে বা পায়ু সম্পর্কে লিখলে। তারপর তোমরা আলাদা প্যারাগ্রাফে গিয়ে বৃহদন্তের কাজ লিখলে। এবারে আমি একটা কথা বলি, এই যে আমি পাকস্থলীর গঠন বা ক্ষুদ্রান্তের গঠন বা বৃহদন্তের গঠনটার কথা মানে আলোচনা করছি, এখানে যে পার্টগুলো রয়েছে, অর্থাৎ ক্ষুদ্রান্তের যে পার্ট ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম রয়েছে, পাকস্থলীর যে 4টে পার্টের কথা বললাম, বা বৃহদন্তের যে 4টে পার্টের কথা বললাম, তোমাদের কিন্তু অবশ্যই ওটা সাব হেডিং করে ছোটো 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 পয়েন্ট করে, অর্থাৎ তোমরা যদি দুটো কালারের পেন ইউজ করো, ধরো কালো কালিতে ওইটা লিখলে আর আনসারটা ব্লুতে লিখলে, এরকমভাবে তোমাদের কিন্তু বুঝিয়ে দিতে হবে। মানে আমি চাই যে উত্তরটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং খাতাটা তোমরা যেন খুব ভালোভাবে সাজাতে পারো। অর্থাৎ ধরো সিকাম লিখলে সিকামটা কালো কালিতে লিখলে ছোট্ট একটা কোলন করে বা দাগ দিয়ে তারপর তোমরা সিকাম সম্পর্কে লিখলে। তারপর ধরো কোলন লিখলে, কোলনটা ব্ল্যাকে লিখলে, তারপর সেটা আনসারটা ব্লুতে লিখলে। এই রকমভাবে তোমরা করবে। অবশ্যই একসাথে একটা অনুচ্ছেদের মতন যেন উত্তর না আসে। তোমাদের বুঝতে হবে যে তোমরা যে সাবজেক্টটা লিখছো সেটা কিন্তু খুব যুক্তিপূর্ণ, এবং এই যুক্তি দিয়ে উত্তরটা কিন্তু শুধুমাত্রই যে আমরা মানে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে লিখবো তা নয়, লাইফ সায়েন্সে কিন্তু এটা ভীষণভাবে ধরা হয় এবং দেখাও হয়। বিশেষ করে বানানটা কিন্তু তোমরা খেয়াল করবে। অনেক সময় অনেককে দেখেছি যে বাংলায় লিখতে লিখতে হঠাৎ করে মনে পড়ছে না বলে ইংলিশ টার্মটা ইংলিশে লিখে দেওয়ার চেষ্টা করলো স্পেলিংটা, সেখানে কিন্তু অবশ্যই তাকে কেয়ারফুলি লিখতে হবে যে স্পেলিংটা যেন ঠিকঠাক থাকে। এটা তোমাদের নিজেদেরই কিন্তু দেখে নেওয়ার দায়িত্ব, কেমন? আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে পৌষ্টিক গ্রন্থি কাকে বলে।
খুব সোজা প্রশ্ন। পৌষ্টিক গ্রন্থি কী সেটা বললে, এবং মানুষের পৌষ্টিক গ্রন্থিগুলি কী কী। মানুষের পৌষ্টিক গ্রন্থি সবটাই, মানে যা যা নাম তোমরা বলবে, লালা গ্রন্থি আছে, পাক গ্রন্থি আছে, আন্ত্রিক গ্রন্থি আছে, অগ্ন্যাশয় রয়েছে, যকৃৎ রয়েছে, সবটাই তোমরা উল্লেখ করবে এবং প্রত্যেকটার আলাদা আলাদা করে বিবরণ দেবে। অর্থাৎ লালা গ্রন্থি লিখে, যেটা আমি বললাম যে ব্ল্যাকে লিখবে, লালা গ্রন্থি লেখার পর তোমরা ব্লুতে কিছুটা বললে, তারপর লালা গ্রন্থির পর যকৃতের কথা বললে, লিখলে, তারপর অগ্ন্যাশয়ের কথা বললে, লিখলে, পাকস্থলীটা মেনশন করলে, লিখলে। এইভাবে তোমরা আস্তে আস্তে লিখবে এবং কোন গ্রন্থি থেকে কী পাচক রস খরিত হয় বা কী উৎসেচক খরিত হয় এটা তোমরা খুব ভালো করেই জানো, টেক্সট বই যখন পড়িয়েছি বলেছি, এবং শুধু জাস্ট উল্লেখ করবে। অর্থাৎ মানে কোন গ্রন্থি থেকে কী পাচক রস খরিত হয় সেটা বলে দিলেই হবে। কাকে, মানে কোন খাদ্যের ওপর ক্রিয়া করছে সেটা তোমাদের অতটা ডিটেলসে এখানে বলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এবার বুঝতে পারলে যে তোমরা যে বড় মানে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন তোমরা যেভাবে তৈরি করবে, সেভাবে দেখো কতটা এটা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের থেকে কতটা এটা আলাদা। যে অনেকভাবে, মানে আমরা যখনই যেই মুহূর্তে আমরা দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন লিখতে যাচ্ছি, আমাদের কিন্তু বিবরণটা মাস্ট হয়ে যাচ্ছে। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নে আমরা যুক্তিযুক্ত উত্তর দিচ্ছি, 2-3 লাইন বা 4 লাইন আমরা লিখে দিচ্ছি, কিন্তু যেই মুহূর্তেটা বড় প্রশ্ন হয়ে যাচ্ছে তখনই কিন্তু 3 নম্বর থাকলেও বা 2.5 নম্বর থাকলেও কিন্তু আমাদের বিবরণটা খুব বেশি করে দিতে হচ্ছে। অর্থাৎ বিবরণে যেন কোনো খামতি না থাকে। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে মানুষের লালা গ্রন্থির অবস্থান লেখো, কাজ লেখো। মানুষের লালা গ্রন্থির অবস্থান বলতে প্রত্যেকটা লালা গ্রন্থি তোমাদের প্রথমেই আগে এই ইনফরমেশানটা দিয়ে নিতে হবে যে মানুষের, আমাদের মুখবিবরে মানে কজোড়া লালা গ্রন্থি আছে। একেবারেই প্রথমে ইনফরমেশান দিয়ে দেবে যে মানুষের মুখবিবরে যেটা রয়েছে 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে, ঠিক আছে, মানুষের দেহে। এবং তারা কারা অবশ্য করেই লিখবে যে প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এবার লিখলে যে কে কোথায় অবস্থান করেছে সেটা লিখে দেবে। মানে প্রথমেই তোমাদের ইনফরমেশানটা দিয়ে দিতে হবে যে লালা গ্রন্থির সংখ্যাটা কত। এক্স্যাক্ট ইনফরমেশান না পেলে কিন্তু কোনোভাবেই উত্তরটা সম্পূর্ণ হবে না, কেমন? আচ্ছা, এরপরে যেটা লিখবে নেক্সট প্যারাগ্রাফে গিয়ে, যে লালা গ্রন্থির কাজ কী। প্রত্যেকে জানো লালা গ্রন্থির অনেক কাজ, পয়েন্ট পয়েন্ট করে লিখবে, নাম্বার দিতে না পারো বুলেট করে লিখবে। প্রথমটা হচ্ছে খাদ্য পরিপাকে সহায়তা করে, উৎসেচক ক্ষরণ করে, কোন উৎসেচক ক্ষরণ করে এবং কোন প্রকার খাদ্য লালা গ্রন্থি থেকে যে উৎসেচক খরিত সেটা প্রধানত কোন প্রকার খাদ্যকে পাচিত করতে সহায়তা করে সেইটা লিখবে। তারপরে তোমরা বলবে যে মুখবিবরকে সিক্ত রাখে, এবং সবথেকে বড় কথা যেটা অবশ্যই উল্লেখ করবে যে ব্যাকটেরিয়াদের ধ্বংস করে। এখানে একটা বিশেষ যে লাইসোজাইম থাকে, বিশেষ উপাদান আমাদের লালারসের মধ্যে থাকছে, যেটা নাকি খাদ্যের সঙ্গে মিশে যাচ্ছে এবং ব্যাকটেরিয়াকে অনেক সময় ধ্বংস করে দিচ্ছে এবং মুখবিবরকে সিক্ত রাখছে। মুখবিবরকে যদি সিক্ত না রাখতো তাহলে কিন্তু আমাদের এই যে জিভের পেশি বলো বা চোয়াল, মুখের যে ওপরের অংশগুলো সেগুলো কিন্তু ড্রাই হয়ে যেত, এবং সেক্ষেত্রে বুঝতেই পারছো কত রকম সমস্যার মুখোমুখি হতে হতো। আচ্ছা, এরপরে আমি যেটা বলবো সেটা আরেকটা গ্রন্থি, জানো তোমরা তোমাদের টেক্সট বুক থেকে পড়েছো, সেটা হচ্ছে যকৃৎ। অতএব যকৃতের গঠন আর কাজ, এটাও সেই একই রকমভাবে লিখলে যকৃতের গঠনটা একটা আলাদা প্যারাগ্রাফ করবে, সেই আলাদা প্যারাগ্রাফের মধ্যে যকৃতের গঠনের যাবতীয় যা বিষয়বস্তু সবটা বিশদ বিবরণ করবে, আর যকৃতের যে কাজটা, যেই পোর্শনটা, সেটা একদম পার্ট বাই পার্ট করবে। এখানেও আমি বলে রাখি, আমি তোমাদের বলেও দিয়েছি যে যকৃতের কিন্তু অনেক কাজ। কিছুটা তোমরা এই চ্যাপ্টারে পড়েছো, কিছুটা ফার্স্ট ইউনিটের যে একদম যে সেকেন্ড চ্যাপ্টার, যেখানে তোমাদের মানবদেহের অঙ্গ এবং তাদের অবস্থান এবং কাজ সম্পর্কে বলা হয়েছিল, সেখানেও লেখা ছিল যে যকৃতের কাজ কী। অতএব যকৃতের কিন্তু অনেকগুলো কাজ, সব কটা কাজ এখানে মেনশন করবে। দেখো প্রশ্ন কিন্তু যেরকমভাবেই আসুক না কেন, সেখানে আমাদের দেখতে হবে যে আমরা যে আনসারটা করব সেটা যেন প্রপার আনসার হয়, এবং অবশ্যই আমি বারবার বলছি, হয় 3+2 নয় 2+3, এইভাবে ভাঙা থাকবে। যকৃতের গঠনে যদি 2 নাম্বার দেয়, 3 নাম্বার হয়তো তার কাজে দিতে পারে, বা ধরো 2 নাম্বারই দিল দুটো প্রশ্নে, তার সঙ্গে 1 নাম্বারের একটা আলাদা প্রশ্ন অ্যাড করে দিল,
সেটা তোমাদের হতে পারে, কিন্তু তোমাদের কাজটা যকৃতের কাজ একদম প্রপার যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। মানে প্রত্যেকটাই বলবে যে রঞ্জক পদার্থ ক্ষরণ করা থেকে শুরু করে মানে অর্নিথিন সাইকেলের কথা সেটা লিখতে পারো, বলতে হবে। আর অবশ্য করেই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যে খাদ্য সেই বিপাকটা নিয়ন্ত্রণ করছে, এগুলো তো লিখতেই হবে। এবং পিত্ত লবণের কথা যেটা, সেটা লিখতে হবে যে পিত্ত থেকে যে পিত্ত লবণ মিশ্রিত হয় এবং সেটা কার ওপরে গিয়ে ক্রিয়া করে, এগুলো ভীষণভাবে দরকার। এবং যে টক্সিক পদার্থ, অর্থাৎ আমাদের শরীরের জন্য যেগুলো খুব ক্ষতিকর পদার্থ, সেই টক্সিক পদার্থ পিত্তের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। এগুলো তোমাদের আমি বলেও দিয়েছি। যদি অসুবিধা হয়, যদি মনে হয় যে টেক্সট বই থেকে উত্তর করতে তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা রেচন অর্থাৎ অতিরিক্ত রেচন অঙ্গ হিসাবে যেখানে আমি যকৃৎ পড়িয়েছিলাম সেখানে আমি কিছু নোটস তোমাদের দিয়েছিলাম, তোমরা সেইটা দেখে নিও, ঠিক আছে? সেই জায়গাটা দেখলেও তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আজকে পৌষ্টিক নালীর অন্তর্গত যে অংশগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এটা খুব ভালো করে মনে রাখবে। বাড়িতে প্রশ্নের উত্তর তৈরি করে এক এক করে লেখা তৈরি করো, মানে লেখা অভ্যেস করো। অবশ্যই না দেখে, আমি দেখে লেখার কথা বলছি না, তোমাদের কিন্তু পড়ার ভাগ বেশি হয়ে যাচ্ছে। নিজেদেরকেই এখন নিজেদের মূল্যায়ন করতে হবে। যেহেতু পরীক্ষা স্কুল থেকে স্কুলে এসে পরীক্ষা দিতে পারছো না, সেই মানে অবস্থাটা হচ্ছে না, তাই নিজেদের কাছেই নিজেদেরকে বিচারকের ভূমিকায় বসিয়ে দিতে হবে। তোমরা নিজেরাই বাড়িতে এক একটা দিন করে ঠিক করে নাও যে কোনো একটা টপিক তোমরা ভালো করে পড়বে এবং যে কোনো প্রশ্ন বই থেকে হোক বা নিজের মন থেকে হোক, যেভাবে হোক, যে আমি এই প্রশ্নের উত্তর বা এই টপিকগুলোর উত্তর এভাবে লিখব। তারপরে নিজেরাই চেক করবে, অর্থাৎ সেলফ চেকিং, অর্থাৎ নিজেরাই সেটাকে চেক করবে। দেখে লিখলে তো নিজের কাছে নিজেই বুঝতে পারবে যে না, সেটা সম্ভব হচ্ছে না। এটা কিন্তু একেবারেই ভেবো না যে আমাদের মানে স্কুল নেই, পরীক্ষা হচ্ছে না, অতএব আমরা খুব ভালো আছি। যে কোনো মুহূর্তে পরীক্ষার ডিক্লারেশন হয়ে যেতে পারে, এবং সেটা কী পরীক্ষা নিজেরা বুঝতেও পারছো। আজ অ্যাক্টিভিটি টাস্কের কথা বলছে, কাল হয়তো আইএফির কথা বলছে, পরের দিন হয়তো হঠাৎ করে একটা ডিক্লারেশন হয়ে যাবে যে হ্যাঁ এরকমভাবে একটা পরীক্ষার ব্যাপার আসছে। তখন কিন্তু তোমরা অপ্রস্তুত থাকলে, যদি প্রস্তুতি ঠিকভাবে না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের পক্ষে পরীক্ষাটা দেওয়া সমস্যাজনক হবে। অতএব নিজেরা নিজেদেরকে এইভাবে তৈরি করো, ঠিক আছে? পরের দিন আমি অন্য কোনো টপিকের ব্যাপারে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন আলোচনা করব।